আমরা আমাদের আসলে সমস্যা হচ্ছে যে সব ক্লাসে পার্টিসিপেন্ট অনেক কম থাকতেছে। এই মুহূর্তে তোমরা 14 জন জয়েন করছো, অন্যান্য সকল ক্লাসেই সমস্যা হচ্ছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি স্যার। মেবি ঠিক আছে। আমরা একটু শুরু করি। আমাদের 3 ডিবি, আমাদের একটা বিষয় জানা যাচ্ছে 3 ডিবি। হোয়াট ইজ 3 ডিবি? একটা হচ্ছে কোশ্চেন যদি হয় 3 ডিবি কি, আমরা এটা বোঝার জন্য এখন মনে করো যে তোমার হাতে বা তোমাদের হাতে একটা ইয়ে দেওয়া হলো, একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে, যাই হোক একটা লাঠি দিলাম, লাঠি গায়ে হয়তো দাগ কাটা থাকলে 1 ফুট 2 ফুট 3 ফুট 4 ফুট 5 ফুট এরকম ভাবে দাগ কাটা হলো। বললাম যে তুমি একটা পুকুরের মধ্যে নেমে যাও, বা নেমে গিয়ে মেপে বলো যে কোন জায়গায় পানি 3 ফুট। তাহলে তুমি লাঠিটা নেমে পুকুরের পানির মধ্যে অল্প একটু নামলে, নেমে ধরলে, তারপর আরেকটু দূরে গিয়ে ধরলে, আরেকটু দূরে গিয়ে ধরলে, ধরে মাপার পরে যেখানে গিয়ে দেখলে যে 3 ফুট সমান পরিমাণ হচ্ছে, তুমি নিশ্চয়ই বলবা যে এই জায়গাটায় হচ্ছে 3 ফুট। তার কোনো হিসাব নিকাশ দরকার নেই, তখন হবে যে এই জায়গাটাই 3 ফুট। আমাদের হচ্ছে এই যে গ্রাফ, এদিকে হচ্ছে এদিকে ফ্রিকোয়েন্সি, এদিকে গেন। এই ফ্রিকোয়েন্সি অনুসারে দেখা যাচ্ছে কি যে ফ্রিকোয়েন্সি, এদিকে লো ফ্রিকোয়েন্সি, এদিকে হাই ফ্রিকোয়েন্সি। আমাদের দেখা যাচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এদিকে আছে হাই ফ্রিকোয়েন্সি, আর এটা লেখা আছে পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়তেছে, গেন বাড়তে 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 কোনো একটা পর্যায়ে যে নির্দিষ্ট হলো, ফিক্সড হয়ে গেল। এরপর ফ্রিকোয়েন্সি যতই বাড়ুক না কেন, আর কিন্তু এই লেভেল পর্যন্ত ফ্রিকোয়েন্সি বাড়লেও গেন কিন্তু বাড়ছে না, গেন কনস্ট্যান্ট আছে। এরপরে যখন ফ্রিকোয়েন্সি আরো বাড়ানো হচ্ছে, তখন গেনটা আবার কমতে কমতে আবার সেই কমে আসছে জিরোর কাছাকাছি। এই যে গ্রাফ আঁকানো হলো, এই গ্রাফের মধ্যে যদি বলা হয় যে 3 ডিবি কোন জায়গায়, সেই 3 ডিবিটা তাহলে ওইভাবেই আমরা মাপবো। যে এখান থেকে শুরু করে এখানে একটা মাপ দেবো, মাপ দেওয়ার পরে বা উপর থেকে শুরু করে আমরা একটা মাপ দেবো। যেখানে মাপ দেওয়া ম্যাক্সিমাম পয়েন্ট, আমরা যদি ম্যাক্সিমাম পয়েন্ট থেকে হিসাব করি, যে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে হিসাব করে যে পয়েন্টে উপর থেকে নিচের দিকে নেমে আসবে, সে যে পয়েন্টে 3 ডিবি হবে, সেইটাই হচ্ছে আমাদের 3 ডিবি। আমাদের এই 3 ডিবি ক্যালকুলেশনের নিয়ম আছে, আমরা ক্যালকুলেশনটা করে দেখাবো যে 3 ডিবি কিভাবে হয়, সেটা আমরা ক্যালকুলেশন করবো। তার আগে আমরা শুরু করি একটু ডেফিনেশন। What is 3 dB point? The 3 dB point or 3 dB frequency is the point at which the signal has been attenuated by 3 dB. In a bandpass filter, this is generally considered the point for determining the filter's bandwidth. The bandwidth is depend as the difference between the upper and the lower 3 dB point. এর মধ্যে অনেকগুলো কথা বলা হচ্ছে। প্রথমে ব্যান্ডউইথ কথা বলা হচ্ছে, ব্যান্ডউইথের ডেফিনেশনটা আসছে ব্যান্ডউইথ এবং আপার ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। এটা হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি। এই মানে কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সি, লো এবং হাই ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্স, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথের সাথে সাথে বলা আছে যে এন্ড দি পাওয়ার, হাফ পাওয়ার পয়েন্ট। হাফ পাওয়ার পয়েন্ট বলতে আমরা যদি এইটা ক্যালকুলেশন করি, হাফ পাওয়ার পয়েন্ট বলতে 1/√2 করে দিই, 1/√2 ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে যে ভ্যালু আসে, সেই ভ্যালুটা ডিবি তে কনভার্ট করলে 0.707 আসে, 1/√2 0.707 আসে। সেই 707টাকে রুটে কনভার্ট করলে, ডিবি তে কনভার্ট করলে তখন আমাদের এইরকম একটা ভ্যালু আসে। সেই জিনিসটার কথা বলা হয়। বা আস্তে আস্তে আজকে মানে মূল বিষয়টাই 3 ডিবির ওপরেই, অনেক কিছু পড়া আছে, সবগুলা যখন আমরা পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডেফিনেশন ওখানে দেওয়া আছে। পরের স্লাইডটাও হোয়াট ইজ মিন বাই 3 ডিবি ব্যান্ড উইথ, প্রায় একই রকম জিনিস। the bandwidth of an amplifier is usually defined as the difference between the lower and upper cut of frequency, upper half power frequency বা হাফ পাওয়ার পয়েন্ট একই জিনিস। the low frequency বা হাই ফ্রিকোয়েন্সি, আমরা ওটা বলতে পারি হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্স, এটা থেকেই আমরা পাচ্ছি যে ব্যান্ডউইথ। দিস ইজ দেয়ারফর অলসো নন এজ দ্য 3 ডিবি ব্যান্ডউইথ। এই যে লোয়ার এবং কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা ডিফারেন্স, এটাকেই বলা হচ্ছে ব্যান্ডউইথ। আবার এর এই যেখানে ব্যান্ডউইথটা থাকতেছে, সেই ব্যান্ডউইথের মধ্যেই 3 ডিবিটা পাওয়া যায়, সেজন্য 3 ডিবি ব্যান্ডউইথ বলা হচ্ছে, যেহেতু এই 3 ডিবি পয়েন্টটা এর মধ্যেই থাকে। দেয়ার ইজ নো লোয়ার হাফ পাওয়ার পয়েন্ট ফর এ লো
pass filter, so the bandwidth is measured relative to direct current charges এখানে 0 রেডিয়ান পার সেকেন্ডে। স্যার ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ তো কয়েকবার করে বললাম আমি, ব্যান্ডউইথটা কয়েকবার করে বললাম যে আপার এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স এইটাই তো ব্যান্ডউইথ বললাম। এই যে কয়েকবার করে বললাম যে এটা হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি, এটা লোয়ার ফ্রিকোয়েন্সি। লোয়ার ফ্রিকোয়েন্সি সাপোজ আমাদের হেয়ারিং লিমিট কত, 20 হার্টজ টু 20 কিলো হার্টজ। তাহলে 20 হার্টজ হচ্ছে কি লোয়ার ফ্রিকোয়েন্সি, 20 কিলো হার্টজ হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি। যদি বলে আমাদের তাহলে হেয়ারিং ব্যান্ডউইথ কত, ওই 20,000 মাইনাস 20, তাহলে কত হচ্ছে 19,980। এইটা হচ্ছে ব্যান্ডউইথ। মানে আমরা সর্বোচ্চ কত শুনতে পারি আর সর্বনিম্ন কত শুনতে পারি, এই দুটা ডিফারেন্স যেটা সেইটাই হচ্ছে ব্যান্ডউইথ। আমরা ইন্টারনেটে ইউজ করার সময় তোমরা ব্যান্ডউইথ কথাটা শুনে নিশ্চয় যে ব্যান্ডউইথ কম সেজন্য আমরা স্পিড পাচ্ছি না। কারণ কি ব্যান্ডউইথ কম বলতে এখানে আমরা কমে গেছে, ফ্রিকোয়েন্সি কমে গেছে। ফ্রিকোয়েন্সি কমের জন্য কি হচ্ছে, আমার ব্যান্ডউইথ কমে গেল। ব্যান্ডউইথ কমার জন্য ব্যান্ডউইথের সাথে আমাদের রিলেটেড যেগুলো জিনিস আছে সেগুলো দেখা গেল স্পিড আস্তে আস্তে, কারণ ফ্রিকোয়েন্সির সাথে স্পিডের একটা রিলেশন আছে, এই একটা কোশ্চেন আছে। সেই অনুসারে যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে দেখা যাচ্ছে তুমি এখানে স্পিড ক্যালকুলেশন করতে পারবে যে তোমার ইন্টারনেটের স্পিড কেন কম। আমরা পরবর্তীতে সেই একই জিনিস মানে আমরা যেটা করছিলাম 3 নম্বর যে স্লাইড, এখানে বলা হচ্ছে যে 3dB দেয়ার ইজ নো লোয়ার হাফ পাওয়ার পয়েন্ট ফর এ লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার বলতে আমরা এটাই যেটা বলছিলাম যে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার এগুলো তোমাদের পড়ানো হয়েছে না গত সেমিস্টারে? তোমাদের লো পাস হাই পাস তো পড়ানো হয়েছে মনে হয়। লো পাস ছিল যে শুধু স্মল সিগন্যাল গুলো যাবে আর হাই ভ্যালু সমস্যা অ্যাটেনিউট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে লো পাস সিগন্যাল কি ছিল যে শুধু ছোট সিগন্যাল গুলো পাস করবে আর হাই সিগন্যাল গুলো কি হয়ে যাবে, বাধা পড়ে যাবে, অ্যাটেনিউট হয়ে যাবে। আর হাই পাস ছিল কি শুধু উচ্চমানের ফ্রিকোয়েন্সি গুলো পাস করবে আর নিম্নমানের ফ্রিকোয়েন্সি গুলো বাদ পড়ে যাবে। আর ব্যান্ড পাস ছিল বা এইটাও, তার মানে এইটা ছিল হচ্ছে লো পাস, শুধুমাত্র নিম্ন ফ্রিকোয়েন্সি যদি যায় আর বাকি সব বাদ পড়লে সেটা লো পাস। আর এই অংশটা হচ্ছে হাই পাস। দেখা গেল এখান থেকেই শুরু হবে, হাই পাসে দেখা গেল যে তার কাজটাই শুরু হবে এখান থেকে। তার মানে এইখান থেকে শুরু করে জিরো থেকে, এটা জিরো থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত ফ্রিকোয়েন্সি এইখানে সম্পূর্ণটা বাদ, এটা কাজ করতো না। আর একটা ছিল হচ্ছে লো এবং হাই এর মাঝামাঝি যে আছে, এখানেও কাজ করানো সম্ভব, যদি কাজ করানো হয় তাহলে এটা বলে ব্যান্ড পাস। এখানে এই জায়গায় যেহেতু বলা হচ্ছে 3dB পয়েন্টটাই কি হবে, যেখানে 3dB পাওয়া যাচ্ছে, দেখো তো 3dB কি আছে, 3dB টা কনস্ট্যান্ট ভ্যালু না, ফ্রিকোয়েন্সি গেইনটা কি কনস্ট্যান্ট, যেহেতু স্ট্রেট লাইন আছে, বাড়েও না কমেও না। সেজন্য এখানে বলা হচ্ছে যে এই সময় পাওয়ার পয়েন্ট হোক আর যাই হোক না কেন, এখানে কিন্তু কোনো ব্যান্ডউইথ চেঞ্জ হবে না, 3dB ভ্যালু আর চেঞ্জ হবে না। এই কথাটা এখানে বলা আছে, দেয়ার ইজ নো লোয়ার হাফ পাওয়ার পয়েন্ট লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারের জন্য এই জায়গায় কোনো থাকবে না, লোয়ার হাফ পাওয়ার পয়েন্টের জন্য থাকবে, দেয়ার ইজ নো লোয়ার লোয়ার হাফ পাওয়ার। লো পাস ফিল্টারের জন্য, লো পাস অ্যাম্পলিফায়ারের জন্য এখানে থাকবে না। আমরা এটা নিয়ে বারবার বলছি কারণ এটাই ভালো করে বুঝতে হবে। আমরা কয়েকবার এটা দেখাচ্ছি বারবার, এই জন্য এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এটা আগে দেখছি, এটা তোমরা আরো ভালো করে দেখবা যে লো ফ্রিকোয়েন্সি ব্যান্ড, হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড, এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড। পরবর্তীতে আমরা একটা ইকুয়েশন দেখি যে আসলে ডিবি কথাটা বলেছে, ডিবি কথা হচ্ছে ডেসিবেল, ডেসিবেল, বেল, বেল থেকে কে আসছে, ডেসি। ডেসি এবং বেলের মধ্যে রিলেশন কি, একক ডেসি। আমরা ম্যাথমেটিক্স করার সময় পড়েছি না, একক ডেসি, একক থেকে ডেসিতে যেতে হলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তো আমাদের ডিবি, ডিবি হচ্ছে কি হয়, বেল, প্রথমে বেল হচ্ছে লগ 10, লগ 10, লগের আবার দুটো আছে, লগ 10 আর একটা হচ্ছে লন, লন আছে ক্যালকুলেটরে খেয়াল করবো, লন দুটো কিন্তু একই ভ্যালু না। আমাদের লগ 10 বেস লগারিদম, যেটা 10 বেস লগারিদমে P2 ভাগ P1, মানে কি P2 হচ্ছে কি আউটপুট পাওয়ার আর P1 হচ্ছে ইনপুট পাওয়ার। তার মানে আমাদের গেইন হচ্ছে কি আউটপুট ইনপুট, তাকে যদি লগ এ কনভার্ট করা হয় তাহলে হয়ে যাবে কি বেল। আর তাকে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে হবে কি ডিবি, ডেসিবেল। ডেসিবেল খেয়াল করো, ছোট হাতের ডি বড় হাতের বি, বেলটা বড় হাতের কিন্তু ডিটা হচ্ছে ছোট হাতের। আমরা এখানে কি আছে, ভার পি রিপ্রেজেন্টস দ্য ইনপুট পাওয়ার এন্ড পি টু রিপ্রেজেন্টস দ্য আউটপুট পাওয়ার। তাহলে P1 এবং P2 কি আমরা পেয়ে গেলাম, অ্যাজ দি ডেসিবেল রিপ্রেজেন্ট দ্য বেস 10, লগের বেস 10, লগারিদম চেঞ্জ
of two power levels. So we expand the equation further to show by how much change 1 decibel 1 dB really is 1 dB. যেহেতু বেল, আমি বারবার বলছি যে বেলটা হলে, যদি বেল বলা হতো তাহলে কিন্তু এখানে 10 দিতাম না, এখানে 10 ডেসিবেল যেহেতু, সেহেতু আমাদের 10 দিয়ে গুণ করা লাগছে, সেজন্য। এখন পি টু পি ইকুয়াল, যদি কখনো ইকুয়াল হয় তাহলে এটা 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 কাটা পড়ে যাবে, 1 হয়ে যাবে। আর লগ আমরা ক্যালকুলেটর দিয়ে করলে হলো লগ 1 এর ভ্যালু 0.1, বা যে ভ্যালু আসে, যে কোনো ভ্যালু, লগ 100, লগ যাই থাকুক না কেন, লগ 0 যাই থাকুক না কেন, ক্যালকুলেটর ইউজ করবো। লগ সেই ভ্যালুটা দিব, তারপরে 10 দিয়ে গুণ করে দেবো, দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে কিছু একটা ভ্যালু আসবে। তাহলে log 1 যদি আসতেছে 0.1, তাহলে ক্যালকুলেশন করলে 10⁻⁻1.259 আসে। দ্যাটস দ্য ডিবি সেন্স ইকুয়ালস 1.259। এটা ক্যালকুলেটর দিয়ে করবো, ছোট একটা এক্সাম্পল আমরা। এখন তো কথা হচ্ছে এইটাকে করলাম আমরা, ছিল কি যে এখন যেটা দেখলাম সেটা হচ্ছে, তাহলে ডিবি তে পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার 10 log 10 p2/p1 পাওয়ার। আমাদের আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল আছে। an audio amplifier device delivers 100 watts into a 8 ohm speaker load when fed by a 100 milliwatt input signal. Calculate the power gain of the amplifier in decibels. খুবই সহজ জিনিস। হচ্ছে কি দেওয়া আছে, 100 ওয়াট, 100 ওয়াট কি আউটপুট, আর ইনপুট দেওয়া আছে 100 মিলিওয়াট। তাহলে মিলিওয়াটটাকে ওয়াটে কনভার্ট করে দিলাম। তাহলে আমাদের গেইন, পাওয়ার গেইন ইকুয়াল টু এপি। এপি কি হচ্ছে পাওয়ার, এ হচ্ছে গেইন। 10 log 10 p2/p1, এটা ডিবিতে হবে। আমাদের 10 log 10 কি থাকলো, আউটপুট পাওয়ার যেহেতু 100 দিয়ে আসে, আউটপুট পাওয়ারটা 100। আর আমাদের এখানে ইয়ে যেটা থাকতেছে ভ্যালুটা, মিলি ওয়াটে যেটা ছিল, মিলি ওয়াটটাকে কনভার্ট করে নেওয়া হলো ওয়াটে। ক্যালকুলেশন করার পরে 30 ডিবি এসে গেল আমাদের। 3 ডিবি, তাহলে 30 ডিবি এসে গেল আমাদের। 3 ডিবির ক্যালকুলেশন যদি করতে হতো, 3 ডিবির ওই পয়েন্ট আমাদের 0.707 দিয়ে করলে হয়, সেটা আমাদের পরে মনে আছে। এখন যদি পাওয়ার না দেওয়া থাকে, ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে ভোল্টেজের সাথে ক্যালকুলেশনটা কি হবে? পি ইকুয়াল টু কি, আমরা পি টু যেটা ছিল, এই যে পি টু ইকুয়াল টু, আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা দেখো তো। পি ইকুয়াল টু ভি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এর পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে যেহেতু এখানে 2 দেওয়া আছে, পাওয়ার পি2, সেজন্য ভি2 স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর নিচে একটা পি1 দেওয়া আছে, তাহলে ভি1 স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর আর কাটা যাবে, এখানে থাকবে ভি2 স্কোয়ার ডিভাইডেড বাই ভি1 স্কোয়ার। স্কোয়ারকে আমরা কি করলাম, এই স্কোয়ারটাকে উপরে তুলে দিলাম ব্র্যাকেটে। তো লগের ক্ষেত্রে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসলো। পাওয়ারটা সামনে চলে আসলে, এই পাওয়ারটা চলে আসলে 20 log 10 ভি2 ডিভাইডেড বাই ভি1 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ারের ক্ষেত্রে 10 log 10 p2 ডিভাইডেড বাই p1, কিন্তু ভোল্টেজ যদি দেয়া থাকে, কোথাও যদি ইনপুট আউটপুট ভোল্টেজ দেয়া থাকে, সেখান থেকে যদি আমাদের গেইন কি পরিমাণ হচ্ছে ডিবিতে ক্যালকুলেশন করতে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 20 log 10 v2 ডিভাইডেড বাই v1 হবে। কারণ কেন হচ্ছে আমরা ইকুয়েশন থেকে দেখলাম, ইকুয়েশন তোমরা একটু দেখবা। এখন পাওয়ার থাকলো, ভোল্টেজ থাকলো, তা না থেকে যদি কারেন্ট থাকে, তাহলে কি হবে? কারেন্ট যদি থাকে, সূত্র একই, ডিবি 10 log 10 পি ইকুয়াল টু কি, আই স্কোয়ার আর। এই সূত্র ধরে আমরা করতে পারি, আই স্কোয়ার আর সূত্র ধরে I2 স্কোয়ার আর I1 স্কোয়ার আর। আর আর কাটা গেল, এখানে ওই একই রকম নিয়মে I2 ভাগ I1, পাওয়ার থাকলো 2, পাওয়ারটাকে সামনে নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল 20 log 10 I1 আমাদের। তাহলে 3টা ইকুয়েশন শিখলাম যে ডিবিতে যদি কনভার্ট করার প্রয়োজন হয় কখনো পাওয়ারটাকে, কখনো ভোল্টেজ বা কারেন্ট, তাহলে এই জিনিসগুলা আমাদের প্রয়োজন হয়। আমরা পরবর্তীতে একটা ছোট্ট আরেকটা অঙ্ক দেখি, ছোট্ট একটা অঙ্ক। A passive resistive network is used to provide an attenuation আর amplifier কিন্তু ভিন্ন জিনিস। অ্যাম্পলিফায়ার হলে প্লাস হয়, অ্যাটেনিউশন হলে মাইনাস হয়। যেহেতু লস বলা হয়েছে, অ্যাটেনিউশন বা লস, অ্যাটেনিউট শব্দের অর্থ কি, বাদ দেওয়া বা কমিয়ে দেওয়া। যেহেতু 10 ডিবি কমে যাচ্ছে, উইথ অ্যান ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট, what will be the network output voltage?
তাহলে ভোল্টেজ দেওয়া আছে, একটা ভোল্টেজ দেওয়া আছে, গেইন দেওয়া আছে, কিন্তু গেইনটা আবার দেওয়া আছে কি লস বলা আছে, কিন্তু এখানে যদি প্রোভাইডস অ্যান অ্যাটেনিউশন না বলে যদি বলে প্রোভাইডস অ্যান অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার বলা হতো তাহলে কিন্তু এটা মাইনাস হতো না, যেটা অ্যাটেনিউশন বা লস বলা আছে সেজন্য ডিবিটা কি আছে মাইনাস হয়েছে। এইটুকু শুধু জানলেই হবে, বাকিটুকু তোমরা নিজেই পারবে। তো সূত্রটা টোয়েন্টি লগ গেইন গেইন, শুধু ডিবিটা যেহেতু লস হচ্ছে মাইনাস হচ্ছে, তার আর ভি ইন দেওয়া আছে কি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট দেওয়া আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলা যাবে। এটা কিভাবে করবো, অ্যান্টি লগ, ক্যালকুলেটরে অ্যান্টি লগ আছে, শিফট লগ, অ্যান্টি লগ যেটা শিফট লগ দিতে অ্যান্টি লগ আসে, অ্যান্টি লগ দিয়ে -0.5 দিলে এই ভ্যালুটা এসে যাবে। যেহেতু এই পাশে লগ আছে, এটা অ্যান্টি লগ করলে এটাই, তাহলে অ্যান্টি লগ করলে এই ভ্যালুটা চলে আসবে। এটা আসার পরে তো আমার ভি অড বের করা খুব সহজ হবে। মানে এই ছোট ছোট অঙ্ক এখানে দুটো জিনিস শেখার আছে, একটা হচ্ছে লস বা অ্যাটেনিউশন থাকলে ডিবিটা মাইনাসে হবে, আর ক্যালকুলেশনের সময় যদি এইরকম থাকে তাহলে অ্যান্টি লগ, শিফট লগ, তোমাদের ক্যালকুলেটরে শিফট লগ টিপলেই অ্যান্টি লগ ফাংশনটা এসে যাবে। তাহলে আমরা এটা করলাম। পরবর্তীতে আছে আমাদের ইম্পর্টেন্ট কিছু টার্মস, যে ফ্রিকোয়েন্সি রেসপন্স। তার আগে আমাদের জানতে হবে কি জিনিস, যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, ডেসিবেল গেইন আর ব্যান্ডউইথ জিনিসটা কি। গেইন আমরা এতক্ষণ ধরে গেইন গেইন পড়ে আসলাম, বারবার বললাম ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, কারেন্ট গেইন, কিন্তু আমাদের স্লাইডটা আসলে পরে না দিয়ে আগেই দেওয়া দরকার ছিল। The ratio of the output electrical quantity to the input one of the amplifier is called its gain। তার মানে আউটপুট ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, সেটা হতে পারে ভোল্টেজ, কারেন্ট বা পাওয়ার, যেটাই হোক না কেন, আউটপুট টু টু দ্য ইনপুট ওয়ান অফ দ্য অ্যাম্পলিফায়ার। তাহলে একটা হচ্ছে আউটপুট, একটা ইনপুট, যে রেশিও অফ দি আউটপুট টু দ্য ইনপুট, সেটা ভোল্টেজ হোক, পাওয়ার হোক, কারেন্ট হোক, যাই হোক না কেন, সেটার ক্ষেত্রে কি হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, সেটা ক্যালকুলেশন করলেই আমরা গেইন পেয়ে যাবো। এবং এখানে আমরা আগে যে স্লাইড গুলো দেখছি সেই স্লাইড গুলো সব থেকে দেখতে পাচ্ছি যে এখানেও ছিল কি গেইন এপি, পাওয়ার গেইন ছিল কি পি টু ডিভাইডেড বাই পি ওয়ান, মানে এটাও আউটপুট বাই ইনপুট। ভোল্টেজের ক্ষেত্রে পাচ্ছি যে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান, মানে আউটপুট বাই ডিভাইডেড বাই ইনপুট। কারেন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কি পাচ্ছি আই টু ডিভাইডেড বাই আই ওয়ান, তার মানে এখানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই হচ্ছে আমাদের এই গ্রাফটা, আর এইটা হচ্ছে অনেকটা একই জিনিস। একটা লো ফ্রিকোয়েন্সি ছিল, লো ফ্রিকোয়েন্সি থেকে বাড়তেছে, বাড়ার পরে এমন একটা ফ্রিকোয়েন্সি দেওয়া হবে সেই ফ্রিকোয়েন্সি কিছু সময় ধরে কি হলো কনস্ট্যান্ট ভ্যালু ছিল। কনস্ট্যান্ট ভ্যালু থাকার পরে তারপরে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলে তারপরে এটা আস্তে আস্তে আবার কি হবে ডিক্রিজ হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে লো ফ্রিকোয়েন্সি থেকে, লো ফ্রিকোয়েন্সি ছিল, ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে গেইনটা ইনক্রিজ করছে, গেইনটা ইনক্রিজ করতে করতে নির্দিষ্ট একটা পয়েন্টে গেছে, তারপরে এটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, কনস্ট্যান্ট ভ্যালু, তারপরে আবার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে তখন কি হচ্ছে গেইনটা ডিক্রিজ করে যাচ্ছে। এই জিনিসটাকে আবার অন্যভাবে আরেকটা গ্রাফ বোঝানো হচ্ছে, যে এটা কি হচ্ছে ভোল্টেজ গেইন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, জাস্ট ওইটাই। ওখানে এফ আর ছিল, এখানে একটা পয়েন্ট ছিল 3 ডিবি দিয়েছিল, এটা এফ ওয়ান, এদিকে একটা ছিল এফ টু। এফ ওয়ান এফ টু কিভাবে এরও বের করা যাবে, এর যে ম্যাক্সিমাম পয়েন্ট আছে সেই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে 3 ডিবি পয়েন্টটাকে বের করতে হবে। 3 ডিবি পয়েন্ট এখানে হলো, 3 ডিবি যেখানে কাট করবো তাহলে এদিকে হবে এফ ওয়ান, এদিকে হচ্ছে এফ টু। আমাদের ওইভাবে দরকার নেই, আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স এখান থেকে দেখেছি যে একদিকে আছে ভোল্টেজ, একদিকে ফ্রিকোয়েন্সি। আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কি, যে ফ্রিকোয়েন্সির সাথে গেইনটা কিভাবে চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সির সাথে গেইনের চেঞ্জ কেমন। তাহলে আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি যখন কম ছিল গেইনটাও কম ছিল, জিরোর কাছাকাছি, ফ্রিকোয়েন্সি প্রায় জিরোর কাছাকাছি, ভোল্টেজ গেইনও জিরোর কাছাকাছি। কিন্তু ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, আমাদের গেইনও ইনক্রিজ হচ্ছে, হতে হতে ম্যাক্সিমাম পয়েন্ট পৌঁছাচ্ছে, ম্যাক্সিমাম পয়েন্ট পৌঁছানোর পরে ম্যাক্সিমাম থেকে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, ফ্রিকোয়েন্সি কখনো আর ডিক্রিজ হচ্ছে না, ফ্রিকোয়েন্সি অলওয়েজ কি হচ্ছে ইনক্রিজ, মানে এদিকে যাচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি অলওয়েজ ইনক্রিজ। কিন্তু গেইনটা কি হচ্ছে, কখনো ইনক্রিজ হচ্ছে, কখনো ডিক্রিজ হচ্ছে, আবার এখানে গিয়ে কিছু কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যেতে পারে। এই জিনিসটাকে বলানো হচ্ছে এখানে দেখেন, the voltage gain of an amplifier varies with signal frequency. It is the cause reactance of the capacitance in the circuit changes with signal frequency and hence affect the output voltage। আর এখানে বলা হচ্ছে যে ভোল্টেজ গেইন অফ অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ গেইন অ্যাম্পলিফায়ারের সবসময় সিগন্যালের
ফ্রিকোয়েন্সির সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এটা মূল কারণ হচ্ছে কি রিঅ্যাক্টেন্স। রিঅ্যাক্টেন্স কি এক্সসি, এক্সসি অফ দি ক্যাপাসিটর, ক্যাপাসিটর সি এর ভ্যালু থাকলেই এক্সসি বের করা যাবে, এক্সসি চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু আউটপুট চেঞ্জ হচ্ছে। এখানে কার্ভের কথা বলা আছে, দি কার্ভ বিটুইন ভোল্টেজ গেইন এন্ড সিগন্যাল ফ্রিকোয়েন্সি অফ এন অ্যাম্পলিফায়ার ইজ নন অ্যাজ ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা ফ্রিকোয়েন্সি ভার্সাস কি ভোল্টেজ গেইন, ফ্রিকোয়েন্সি ভার্সাস ভোল্টেজ গেইনের যে একটা কার্ভ অঙ্কন করা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। এটা ফিরে দেখানো হচ্ছে দি গেইন অফ দি অ্যাম্পলিফায়ার ইনক্রিজ এট দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজ ফ্রম 0 to become maximum at FR। এফআর কি? আর হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এটা বলা হচ্ছে কি যে এখানে দি গেইন অফ দি অ্যাম্পলিফায়ার ইনক্রিজ অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজ। এখানে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হচ্ছে, গেইন ইনক্রিজ হচ্ছে কি FR রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পর্যন্ত, ম্যাক্সিমাম রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা আগেই হয়তো তোমাদের পড়ানো হয়েছে কিনা মনে নেই। এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কি হয় এক্স এল ইকুয়াল টু এক্সি হয়, এবং ওখানে ফ্রিকোয়েন্সি আসে 1/2 π√/LC, যেটা ক্যালকুলেশন করা হয়েছে। এই যে যেখানে গিয়ে পৌঁছালো ম্যাক্সিমাম পয়েন্ট, এটা বলা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ সিগন্যাল ইনক্রিজ বিয়ন্ড এফআর দ্য গেইন ডিক্রিজ। যদি এরপরেও ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করানো হয় তাহলে গেইনটা কি হবে ডিক্রিজ হবে। আমরা এই জিনিসটাই দেখতেছি যে যেটা থেকে শুরু করে আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে, তারপর আস্তে আস্তে এক সময় ডিক্রিজ হয়ে হয়ে গেছে। তার মানে আমাদের মূল বিষয় এটাই ছিল, যে এটাই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স। এটা থেকে ওই জিনিসটাকে বোঝানো হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে। The performance of the amplifier depends on a considerable extent upon its frequency response. While designing an amplifier, appropriate steps must be taken to ensure that gain is essentially uniform from some of specific frequency range. For instance, in case of an audio amplifier, which is used to amplify speech or music, it is necessary that all the frequency in the sound spectrum, is it that's 20 hertz to 20 kilohertz, uh, should be uniformly amplified. Otherwise, speaker will given a distorted sound out. এটা বোঝানো হচ্ছে কি যেহেতু আমাদের শ্রবণের স্পেকট্রাম বা শ্রবণের আমাদের যে সীমা হচ্ছে কি হচ্ছে 20 হার্টজ টু 20 কিলোহার্টজ। তো যখন আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করব, অ্যাম্পলিফায়ার তো আমরা কোথায় ব্যবহার করতেছি, অ্যাম্পলিফায়ার যে কোনো জায়গায় যেখানে সাউন্ড জোরে শোনা দরকার, সাউন্ড বক্স, কম্পিউটার, আমাদের ল্যাপটপের মধ্যে আছে, হেডফোনের মধ্যে আছে, অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার চলে থাকে। তারপরে এরকম তো সব জায়গায় থাকে, রেডিও টেলিভিশন সব জায়গার মধ্যে অ্যাম্পলিফায়ার থাকে, নাহলে শোনা যেত না। অ্যাম্পলিফায়ারের ডিজাইনটা এমন ভাবে করতে হবে যে আমার যে ডেজার্ট ভ্যালুটা যেন ইয়ে থাকে। আমি এমন ভাবে ডিজাইন করলাম, দেখা যাচ্ছে যে আমি সাউন্ড কিছুক্ষণ বাড়াই, অল্প সাউন্ড দিলে ভালো শোনা যায়, কিন্তু বেশি সাউন্ড দিলে কি হয় সাউন্ড ইয়ে হয়েছে যে ফেটে যাচ্ছে, নয়েজ তৈরি হচ্ছে, ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না। তার মানে কি সেই অ্যাম্পলিফায়ারের ডিজাইনটা ভালো হয়নি। তাহলে তোমাকে অ্যাম্পলিফায়ারের ডিজাইন করতে হলে ওই যে আমার করতে হবে ক্যাপাসিটরের ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে একটা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে হবে এমন ভাবে যে আমার 20 হার্টজ থেকে সরে 20 কিলোহার্টজ পর্যন্ত আমি সাউন্ড বাড়াতে থাকবো, বাড়তেই থাকবে বাড়তে থাকবে, 20 কিলোহার্টজ 20 কিলোহার্টজ পর্যন্ত এর সাউন্ড ফেড হবে না, সাউন্ড ফেড হওয়া যাবে না। কিন্তু যদি ইয়ে হয়ে যায় অ্যাবভ 20 কিলোহার্টজ হয় তখন এটা সাউন্ড ফাটাফাটা হতে পারে, সেটা হোক, তাতে সমস্যা নেই। কিন্তু আমাদের শ্রাব্যতার সীমা যেটা আছে সেটার মধ্যে, সেজন্য দেখবে যে তুমি মার্কেটে যারা কম্পিউটার আছে, অনেকেরই হয়তো কম্পিউটার আছে, তুমি সাউন্ড বক্স কিনতে যাবে, একটা কোম্পানি দেখা যাচ্ছে যে বড় একটা সাউন্ড বক্স 800-1000 টাকা দিচ্ছে, কিন্তু ওর থেকে একটা ছোট সাউন্ড বক্স তোমার 2-3 হাজার টাকা দাম চাচ্ছে। তার মানে কি এইটার মধ্যে সমস্যা আছে। ছোট জিনিস হলো তার অ্যাম্পলিফায়ার সার্কিটটা যে ডিজাইন এবং অ্যাম্পলিফায়ারটা ভালো, অ্যাম্পলিফায়ারটা ভালো হওয়ার জন্য ওর সাউন্ড কোয়ালিটি ভালো। তুমি সাউন্ডটাকে যতই বাড়াও না কেন তুমি সাউন্ডটাকে ভালো শুনতে পারবে। আর যখনই তুমি অল্প দামে একটা সাউন্ড বক্স কিনে নিয়ে আসবা, তুমি একটু সাউন্ড বাড়াই দিলে দেখা গেলো সাউন্ডটা ফেড হয়ে গেল, নয়েজ চলে আসছে, ডিস্টর্টেড অবস্থায় আছে, তারপরে তুমি ভালো অ্যাকচুয়াল সাউন্ডটা পাবা না। তখন হচ্ছে কি মনে হবে যে না এই সাউন্ড বক্সটা ভালো না। সেজন্য এখানে বলা হচ্ছে যে এমন ভাবে ডিজাইন করতে হবে যে এর আমাদের যে শ্রাব্যতার সীমা আছে 20 থেকে 20 কিলোহার্টজ, এই রেঞ্জের মধ্যে দিয়ে আমি ইয়ে করতে থাকবো, ইনক্রিজ করতেই থাকবো, ইনক্রিজ করতেই থাকবো। তার মানে এই ডিজাইনটা হবে কোথায়, এইখান থেকে 20 থেকে শুরু করে
এই পর্যন্ত ভ্যালুটা হবে কি আমার এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে 20 কিলোহার্টজ পর্যন্ত। তারপরে যদি আমি বাড়াই তখন আমার গেইনটা ডিক্রিজ হোক, তাতে সমস্যা নেই। মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভ্যালুটা আমি যদি এমন ডিসাইড করি যে এইখানে দিলাম 20, এখানে 20 কিলোহার্টজ, এখানে দিলাম 20 হার্টজ, এখানে 20 কিলোহার্টজ, তাহলে কি হলো? এখান থেকে বাড়লো, বাড়তে বাড়তে 10,000 হলো, 10,000-এর পরে গিয়ে কমতে শুরু করলো, তাহলে কিন্তু অর্ধেক সাউন্ড শোনা যাবে, অর্ধেক আর খারাপ হয়ে যাবে, অর্ধেকের পরে সমস্যা হয়ে যাবে। তো এখন তো আসলে রেডিও নাই। রেডিওর মধ্যে পুরাতন রেডিও আমরা করতাম, যেটা একটা থাকে হচ্ছে একটা ক্যাপাসিটর থাকতো, আইএফ, আইএফ বলতো দোকানদার, তত বলতে পারতাম আইএফ কি, আইএফ হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, আইএফ। আর একটা থাকে গ্যাং, গ্যাং নামে একটা জিনিস থাকে। ওই গ্যাং এর মধ্যে কি থাকে, গ্যাং এর মধ্যে আসলে কি থাকে, মেটালের অনেকগুলো পার্ট পর 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 দেয়া থাকে। এই গ্যাংটাকে যদি ঘোরানো হয়, গ্যাংটাকে ঘোরালে কি হয়, এই কি হয়, সাউন্ড ওই আইএফ এর সাথে হয় কি অ্যাডজাস্ট হয়। যখন অ্যাডজাস্ট হয় তখন কিন্তু রেডিওতে যখন সাউন্ড কম হতো, আমরা দেখতাম যে দোকানে নিয়ে গেলে ওরা খুলতো, খুলে ওই পিছনের ওটা ঘুরাই 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 সাউন্ডটা অ্যাডজাস্ট করে দিত। সাউন্ডটা অ্যাডজাস্ট করে দিলে তখন কি হতো, সাউন্ডটা বেশি হতো, আইএফ ফ্রিকোয়েন্সি যেটা ছিল এটা। আর রেডিওর মধ্যে যে গ্যাং ছিল, আমরা আসলে রেডিও চ্যানেল চেঞ্জ করার জন্য আগে যে ম্যানুয়ালি করে, এখন তো সব অটো ডিজিটাল সিস্টেম চলে আসছে, অটো ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে নিচ্ছে। কিন্তু যখন ম্যানুয়ালি করা লাগতো তখন আমরা হয়তো, তোমরা দেখছো যে যখন ছোট ছিল, একেবারে ছোট, তখন হয়তো অনেকের বাড়িতে সাদা কালো টিভি ছিল। সাদা কালো টিভিতে চ্যানেল ঘোরানোর পরে, একটা নির্দিষ্ট চ্যানেল দেওয়ার পর ওখানে একটা ছোট্ট একটা নব, সেই নবটাকে ঘুরাই ঘুরাই অ্যাডজাস্ট করা লাগতো ফ্রিকোয়েন্সি, না হলে কি হতো, কোনো একটা চ্যানেল আসতো না, হলো যে সেখানে কিছু আসছে না, তুমি একটু চ্যানেল ঘোরালে চলে আসতো। বা রেডিও হয়তো তোমরা দেখাও নাই, কারণ তোমরা একটু বড় হতে হতে রেডিও হয়তো আর মানুষ ব্যবহার করে না, হয়তো দেখতেও পারো, দেখলেও সেটা মানে খুব রেয়ার হবে। 2000 সালের পরে মনে হয় মানুষ আর রেডিওকে ব্যবহার করে না, এফএম একজন করলে করতে পারে। এখনো গ্রামের দিকে মানুষ শখ করে দু একজন হয়তো রেডিও ব্যবহার করে, দু একজন। তো এই রেডিওর মধ্যে আসলে এই জিনিসটা আছে, রেডিওতে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সার্কিটের ডিজাইনটা ওইভাবে করা। এখন হয়ে গেছে যে আমরা টিভিতে চালাচ্ছি, আমরা কম্পিউটার, সবগুলোর মধ্যে কিন্তু ফাংশনিংটা ঠিকই করে দেওয়া আছে, কিন্তু এই ফাংশনিংটা কি হচ্ছে, অটো অ্যাডজাস্ট করে দিচ্ছে ওরা, ক্যাপাসিটরের ভ্যালু, তারপরে ইন্ডাক্টর, এটা এক্সেল এবং এক্সেল ভ্যালু দুইটাকে চেঞ্জ করে করে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নিয়ে যাচ্ছে, কারণ রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা না হলে এটা সাউন্ডও ভালো আসবে না, পিকচার কোয়ালিটি সেটারও কিন্তু রেজোনেন্স দরকার আছে। সেটা হচ্ছে যদি আমাদের এখানে পড়ার বিষয়টা মূলত হচ্ছে যে রেজোনেন্স অবস্থা না আসলে আমাদের ভালো হবে না, এই জিনিসটা বোঝাতে চাই। পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা ব্যান্ডউইথ, যেটা আগেই আলোচনা করছি, সেই জিনিসটা আসলে স্লাইড একটা উল্টা হয়ে গেছে। The range of frequency over where the voltage gain is equal to greater than 70.7 of the maximum gain is known as bandwidth। এই জিনিসটা আমি বলছিলাম না যে এই চিত্র থেকে, এই চিত্র বলছিলাম যে ব্যান্ডউইথ এরকম কোন একটা পজিশনে যদি হয়, তাহলে এই সেই জিনিসটা দেখানো হচ্ছে এটা, যে এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট গেন, জিএম মানে ম্যাক্সিমাম গেন। 10 মিনিট সময় আছে এখনো। জিএম ম্যাক্সিমাম গেন, ম্যাক্সিমাম গেনের ওই যে কিছু 0.707 জিএম, মানে কি ওই 0.077 0.707, আর এটা হচ্ছে 70.7%, ওটাকে হয় এই যে পয়েন্ট বরাবর আট করলো frequency টা, মানে এই প্রথমটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, মানে এটা লো ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি, এইটার মধ্যে সাধারণত গেইনটাকে ভালো পাওয়া যায়, এই অংশটার মধ্যে গেইন ভালো পাওয়া যাবে। এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমামের মধ্যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। কিন্তু একেবারে লো কিন্তু জিরোর কাছাকাছি, এইসব জায়গায় কখনোই ভালো ফ্রিকোয়েন্সি, ভালো গেইন পাওয়া যাবে না, এখানেও ভালো গেইন পাওয়া যাবে না, এটা এটা তো একই জিনিস, লেফট সাইড এবং রাইট সাইড যেটা দুটো একই জিনিস। মূলত হচ্ছে এই অংশটা যেখানে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, আমরা যদি এই কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে রাখতে পারি 0.707 মধ্যে গেইনটাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাউন্ড কোয়ালিটি ভালো আসবে, সেজন্য এটা দেখানো হচ্ছে। এই জিনিসটা বলা হচ্ছে যেখানে ব্যান্ডউইথ, the human ear is not a very sensitive hearing device. It has been found that if the gain falls to 70.70 of the maximum gain, the ear cannot detect the range. For instance, if the gain of an amplifier is 100%, then even if the gain is line মানে বাদ পড়ে গেছে মনে হয়, the ear cannot detect the change in intensity of sound and hence no distortion will be heard. However, if the gain falls below 70.7, the ear will hear clear distortion.
এইখানে 100% হলেও দেখা যাচ্ছে যে আমাদের কান ভালো শুনতে পারবে না, আবার 70.7%-এর একেবারে নিচে হলেও শুনতে পারবে না। তো নিচে বলতে যাই এই জায়গায় কাছাকাছি হলে হবে, কিন্তু একেবারে নিচে বলতে এখানে বলা হচ্ছে 70.70, বিলো, ফলস বিলো 70.7, দি হেয়ার উইল হেয়ার ক্লিয়ার ডিস্টরশন। এই ডিস্টরশন শোনা কিন্তু খারাপ। আমরা ডিস্টরশন শুনি, ডিস্টরশন তো খারাপ, খারাপ, অসুবিধা তৈরি করবে। সেজন্য বলা হচ্ছে আচ্ছা, সেভেন্টি পয়েন্ট সেভেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সেভেনের কম হলেও খারাপ, আবার 100 ম্যাক্সিমাম হলেও খারাপ। ম্যাক্সিমাম হলেও সাউন্ড অনেক সময় ভালো শোনা যাবে না, আবার বেশি মানে যদি কম হয়ে যায় তাও শোনা যাবে না। সব থেকে মানে ভালো হচ্ছে এই অংশটুকুর মধ্যে, এখান থেকে এই অংশ জাস্ট 70.707, এই যে কনস্ট্যান্ট ভ্যালু আছে সেটি। ঠিক আছে? আমাদের সময় এখন অনেক কয়েক মিনিট আছে, আমরা একটু দ্রুত পড়ি। ওই জিনিসটাকে আগে বোঝানো হচ্ছে, যেখানে এরকম বলা হচ্ছে যে ওই একটা এক্সাম্পল মতো আমরা আগে যেটা করছিলাম, সেটা যদি 20 লেগ 10 হয়, যদি সাপোজ দি ম্যাক্সিমাম ভোল্টেজ গেইন অফ অ্যাম্পলিফায়ার ইজ 100, দেন 70.7। আমরা আগে যেটা বললাম যে 100 থেকে 70.7 আসলে কি হয়, ওই যে 100 থেকে 70.7, তাহলে 20 লগ 10 100 মাইনাস 20 লগ 10 70.7, এটাকে আমরা এভাবে ভাগ করতে পারি, যেহেতু লগের ক্ষেত্রে আমরা জানি তোমরা ম্যাথমেটিক্যালি 20 লগ 10 100/7, এটাকে করলে 3 ডিবি পয়েন্ট আসে। এই যে সেই 3 ডিবি আমরা যেটা বলছিলাম যে এই ম্যাক্সিমাম থেকে নিচে নামতে আসবো, মাপতে মাপতে এসে কোথায় 3 হবে, ডিবিতে কনভার্ট করলে যেটা 3 ডিবি হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা কি হচ্ছে 0.707। এটা ডিবি যেহেতু লগ এর সাথে সম্পর্ক আছে, ওই 0.707 ওই ভ্যালুটা যেখানে কমে যায় সেটাই হচ্ছে 3 ডিবি। আমরা যখন পুকুরের কথা বলছিলাম যে পুকুরের কোথায় পানি 3 ফুট, আমি মাপার পরে যে জায়গায় 3 ফুট হবে সেই জায়গায় 3 ফুট, অন্য কোথাও না, কোনো থিওরিটিক্যাল কোনো জ্ঞান না, সেরকম ভাবে দেখলে হবে। এই জিনিসটাই বলা হচ্ছে। এই সেই জিনিসটাকে আরো ডিটেলস বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি F1 and F2 is also called 3 dB frequency or half power frequency। আমরা এই জিনিসগুলো বারবার বলছি। এই যে এই জায়গায় F1 আর F2, F1 F2 যেখানে কাট পাচ্ছে, F1 F2 যে জায়গায় কাট পাচ্ছে এই জায়গায় তো 3 ডিবি, সেজন্য একে 3 ডিবি পয়েন্টও বলা হয় বা হাফ পাওয়ার পয়েন্টও বলা হয়। হাফ পাওয়ার পয়েন্ট হচ্ছে ওয়ান বাই রুট টু, মানে 1/2 তাকে রুট করলে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা রুট করা হয়, সেজন্য হাফ পাওয়ার পয়েন্ট গুলো বলা হয়। এখন এটা হচ্ছে তোমাদের 11.1, মানে কোন বই, ভিকে মেহতার বই 11.1। তোমাদের কাছে যে বই আছে ছোট্ট ছোট কয়েকটা অঙ্ক, যে ভোল্টেজ গেইন 30 হলে কি হবে, কিছুই করার নেই। 20 লগ 10, যেহেতু ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন না কিন্তু, ভোল্টেজ গেইন 20 লগ 10 30 ডিবি ক্যালকুলেশন করলে যা আসে, আর পাওয়ার গেইন 10 হবে। আমরা কিন্তু আগে আজকে দেখাইছি যে ভোল্টেজ এবং পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্ট হলে 20 লগ 10, তারপর ডিবি ভ্যালুটা, আর পাওয়ার হলে হয় 10 লগ ওই ভ্যালুটা, সেজন্য এটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে এই value আসছে। তাহলে এখানে দেখা গেল 30 ডিবি হচ্ছে, এখানে 30 ডিবি, এটা 100 ডিবি, 30 ডিবি হয়েও কি হয়েছে 30 ডিবি বলতে 30 ডিবি ভ্যালু ছিল। ভোল্টেজ গেইন 30 ছিল, তার ভ্যালু হচ্ছে 29.54 ডিবি, কিন্তু পাওয়ার গেইন 100 হয়েও তার ভ্যালুটা কম, এটা 20, এটা 29 ডিবি, এটা বেশি হতে পারে। ঠিক এরকম ভাবে তোমরা এই এক্সাম্পল গুলো একটু দেখবা তোমাদের বইয়ের ভিকে মেথার বইয়ের 11.3 11.4 বা এরকম আরো কিছু অঙ্ক আছে। কি অঙ্ক আছে এখানে দেখি, এ থ্রি স্টেজ অ্যাম্পলিফায়ার হ্যাজ এ ফার্স্ট স্টেজ ভোল্টেজ 100, সেকেন্ড স্টেজ ভোল্টেজ 200, and থার্ড স্টেজ ভোল্টেজ 400, ফাইন্ড দ্য টোটাল ভোল্টেজ গেইন ইন ডিবি। তাহলে ভোল্টেজ গেইন মানে 20 লগ 10 ক্যালকুলেটর দিয়ে করবা, সব ক্যালকুলেটর দিয়ে করবে। 100, একবার 200, একবার 400 করে নিয়ে সবগুলো যোগ করে দিলে টোটাল ভোল্টেজ গেইন চলে আসে। খুব সহজ একটা জিনিস, সবগুলো ক্যালকুলেশন করে। আরেকটা অঙ্ক আছে, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার এমপ্লয়েজ 5 স্টেজ ইচ অফ হুইচ হ্যাজ এ পাওয়ার গেইন অফ 30, হুইচ ইজ দ্য টোটাল গেইন অফ দি অ্যাম্পলিফায়ার ইন ডিবি। তারপরে 2 নম্বর আরো আছে, আমরা প্রথম থেকে যেখানে 30 দেওয়া আছে, কি তাতে কি দেওয়া আছে, পাওয়ার গেইন। পাওয়ার গেইন দেওয়া থাকলে 10 লগ 10, এটা ভ্যালু আসলো। কয়টা স্টেজ আছে, 5 স্টেজ। 5 স্টেজ ইচ অফ হুইচ হ্যাজ এ পাওয়ার গেইন অফ 30, তাহলে একটা যদি 14.77 হয়, 5 দিয়ে গুণ করলে 73.85 ডিবি হলো। যেহেতু স্টেজ আছে অনেকগুলো, আর যেহেতু সেম মাল্টি স্টেজ এখানে, মানে কি সবগুলো স্টেজের ভ্যালু সেম, ভিন্ন ভিন্ন যদি স্টেজ থাকতো তাহলে কিন্তু এক একটা গেইন এক এক রকম হতো। যেহেতু এখানে বলা আছে ইচ স্টেজ, তাহলে কি সবগুলোর ভ্যালু সেম। তাহলে এটা থেকে আমরা পেলাম। পরবর্তী 2 নম্বর চাওয়া বলা হচ্ছে, ইফ এ নেগেটিভ ফিডব্যাক অফ 10 ডিবি ইজ এমপ্লয়েড, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট গেইন। তাহলে এইটা 5টা স্টেজ আছে, 5টা স্টেজে 73.85 ডিবি আসছে। এবার বলা হয়েছে যে যদি ওর সাথে আর একটা নেগেটিভ ফিডব্যাক করানো হয়, ফিডব্যাক আমরা পড়বো, ফিডব্যাক এই সেমিস্টারে তোমাদের আছে, অ্যাম্পলিফায়ার আছে, ফিডব্যাক আছে, ফিডব্যাকের বিষয়ে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার আমরা পড়বো।
ফিডব্যাক জিনিসটা কি? ফিডব্যাক হচ্ছে যে সিগন্যালটা আউটপুটে যাচ্ছে সেটাকে যদি আবার ফেরত এসে ইনপুটে কখনো ব্যবহার করা হয় তখন বলা হয় ফিডব্যাক। সেই ফিডব্যাক পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখানে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক হলে মাইনাস হয়, পজিটিভ ফিডব্যাক হলে অনেক সময় প্লাস হয় বা ক্যালকুলেশন আছে। আমাদের এখানে দুইটা ইকুয়েশন ডেরিভেশন শিখতে হবে, তখন আমরা শিখবো। যেহেতু এখানে টোটাল 5 স্টেজের জন্য 73.85 ডিবি হলো, এর সাথে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয়েছে 10, তাহলে 10 মাইনাস করে দিলে মোট কত থাকলো? 63.85. It is clear that the above example, from the above example, that the expression of the gain in dB calculation have become very simple. এগুলার দরকার নেই, এই লাইনটার দরকার নেই, এইটুকু বুঝে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয় ছিল। আমাদের সময় কম আর সময় নেই, স্লাইড শেষ। এখন কারোর কোনো বিষয় জানা থাকলে 2 মিনিট সময় আছে, প্রশ্ন করতে পারো। কারোর কোনো বিষয় জানা থাকলে একটু প্রশ্ন করতে পারো, না থাকলে আমরা শেষ করে দেবো। কতজন জয়েন করছে আজকে? 32 জন। 50% জয়েন করতেছে আর 50% থাকে না। তারা তারা জয়েন করলো তো সবগুলো তো। স্যার আমাদের এটা কি যে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বই এটা দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, বিকে মেহতা প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স। বিকে মেহতা ওই 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 বই চলছে, যে আমি দেখালাম না, 11 চ্যাপ্টার দেখালাম তো, 11 চ্যাপ্টার আজকে করলো। ঠিক আছে, আমরা শেষ করি আজকে। সবাইকে ধন্যবাদ।